হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, এই অধিবেশন শুরু হলো 5 জুন 2024-এ এবং আজকে 3 জুলাই অধিবেশন শেষ হচ্ছে। মোট 19 দিনের বৈঠক, মাঝখানে আমাদের ঈদুল আজহা ছুটি এবং অন্যান্য সময় গেছে। মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেন 6 জুন 2024 এবং এ পর্যন্ত আমাদের এই অধিবেশনে বাজেট আলোচনা হয়। সেখানে 236 জন সংসদ সদস্য আলোচনা অংশগ্রহণ করেছেন। 40 ঘন্টা 47 মিনিট আলোচনা হয়েছে। অধিবেশনে 9টি বিল ছিল। স্থায়ী কমিটি বিল সম্পর্কিত রিপোর্ট উপস্থাপিত হয়েছে 3টি। আমরা কমিটিতে বিল পরীক্ষাধীন রয়েছে 2টি আর বিল পাশ হয়েছে 3টি। আর এছাড়া আমরা বাজেট পাশ করেছি 30 জুন এবং আমাদের অর্থ বিল সম্পূরক বাজেট এবং আমাদের নির্দিষ্টকরণ বিল আমরা পাশ করে নতুনভাবে আবার নতুন অর্থ বছরের যাত্রা শুরু। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুষ্ঠুভাবে এটা পরিচালনা করেছেন। আজকে এই বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হবে। আমি পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি 15 আগস্ট। বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একই সাথে আমার মা, আমার 3 ভাই, আত্মীয় পরিবার পরিজন, সেই সাথে সাথে রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি এবং কর্মরত পুলিশ অফিসার সহ যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর ওই 75 সালেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করি। আমি তাদেরকেও স্মরণ করি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম করতে যেয়ে জগন্নিত আওয়ামী লীগের নেতা কর্মী জীবন দিয়েছে, আমি তাদের আজকে স্মরণ করি। আমাদের এই পার্লামেন্টে অনেক সদস্যকে আমরা এর আগে হারিয়েছি, আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এবারে আমাদের বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। 2023-24 অর্থ বছরের যে বাজেট ছিল তার থেকে 4.6% গুণ বেশি আমরা দিয়ে এই বাজেট। আর এখানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আছে 2,65,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের জন্য আমাদের কতগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যে আমরা আমাদের প্রবৃদ্ধির হার 6.75% বৃদ্ধি করব। কাজে এই বাজেট যেটা আজকে আমরা পাশ করলাম, মাননীয় সংসদ সদস্যরা এখানে আছে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে, যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। এবং সেই ক্ষেত্রে আমি আরো বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে একীচ্ছতা সাধন করতে হবে। এই বাজেট প্রণয়নের সঙ্গে যারা সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বাংলাদেশ 71 সালে স্বাধীনতা অর্জন করেছে, আমাদের মিত্র শক্তি ভারত। আমি দেখতে পাচ্ছি যে কিছু লোক ইতিমধ্যে আমার ভারত সফরে নানা রকম কথা তুলেছে। সেই ক্ষেত্রে আমি কয়েকটি কথা এখানে বলতে চাই। আর এছাড়া বাজেটের এই আরো কতগুলি বিষয় আছে। আমি মাননীয় স্পিকার আপনার কাছে অনুমোদন চাচ্ছি যে একটি পর্যায়ে আমি
আমার কিছু কাজ সম্পর্কে এখানে আমি আজকে একটা বিশেষ দিক তুলে ধরবো এবং সেখানে কিছু স্লাইড শো করা আমি আপনার অনুমোদন চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন সেটা তার মাধ্যমে আমি আমার বক্তব্যটা তুলে ধরবো। এটা আর একটু পরবর্তীতে আমি আসছি দ্বিতীয় পর্যায়ে। প্রথমে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র 1975 সালে জাতিপিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলে পালা শুরু হয়। সেখানে গণতন্ত্রটা ছিল কোথায়? সেখানে তো মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। মার্শাল ল দিয়ে একজন জেনারেল ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে এরপর তারা রাজনীতিবিদ হন। তার আগে অবশ্য রাজনীতিতে গালি দিয়ে আসে এবং সেই সাথে সাথে দেশের যে উন্নয়ন, সে উন্নয়ন কিন্তু তারা কখনো করতে করেনি। এটা হলো বাস্তব। মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। অবশ্য এটা আমি যেদিন থেকে সেই 75-এর পরে আমরা তো দেশে আসতে পারিনি, তখন যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করেছিল, সেই রাতের অন্ধকারে তখনকার রাষ্ট্রপতি সাহেব সাহেবকে অস্ত্রের হাতে অস্ত্র দেখে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা এসেছিল। নির্বাচন নিয়ে যে খেলা, নির্বাচন নিয়ে যে কারচুপি তখন থেকেই তো শুরু। প্রথমে হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স পাওয়া যেত, না বাক্স নাই। তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচনের নামে একটা প্রহসন, সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট লঙ্ঘন করে যিনি সেনাপ্রধান তিনি রাষ্ট্রপতি পদে ইলেকশন করলেন। তারপরে সেটাকে নিরপেক্ষভাবে আবার অনুমোদন দেওয়া হলো। এরপর আবার রাজনৈতিক দল করা এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, সেই সময় তাদেরকে গ্রেপ্তার করা, তাদের উপর অত্যাচার করা, তাদের নির্যাতন করা হয়েছে। এবার বারবার কিন্তু আমরা নির্যাতনের শিকার হয়েছি। অথচ মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর, যেখানে আমাদের মাথাপিছু আয় বোধহয় 93 বা 94 মার্কিন ডলার ছিল। তিনি তা 278 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন এবং বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত তিনি উন্নীত করতে সক্ষম হয়েছেন, যা আজ পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি, কেউ পারিনি, কোন সরকার পারেনি। মাননীয় স্পিকার, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা প্রদেশ, তারপর সেই যুদ্ধে ভয়াবহ অবস্থা, ওই অবস্থার মধ্যেও এই দেশকে, সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদায় অধিষ্ঠিত করেন। জাতিসংঘ সেই স্বীকৃতি দিয়েছিল। আমি জানি না পৃথিবীর আর কোন দেশ এই ধরনের বিপ্লবের পর এত বড় অর্জন এত অল্প সময় করতে পারে কিনা, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল, এটা আমরা করতে সক্ষম হয়েছিলাম। যাই হোক, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। যখন পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করছে, ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে, গোলার ধান পুড়িয়ে দিয়েছে, কোনো কারেন্সি নোট ছিল না, কোনো রিজার্ভ ছিল না, সেই অবস্থা করে দিয়েছিল। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, পৃথিবীর কোন দেশে আছে যারা যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে? কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি, একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল এবং ওদিকে ইন্দিরা গান্ধী, তিনিও স্বাধীন চেতা ছিলেন বলেই যে মুহূর্তে জাতির পিতা বলেছেন যে সৈন্য, ভারতীয় সৈন্য ফেরত নিতে হবে, সেই মুহূর্তে তারপরেই কিন্তু সেই ভারতীয় সৈন্য ফেরত চলে যায়। এই দৃষ্টান্ত কিন্তু পৃথিবীর আর কোনো দেশ দেখাতে পারবে না। জাপানকে সহযোগিতা করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। জার্মানি, পশ্চিম জার্মানিকে সমর্থন করেছিল আমেরিকা, এখনো সেখানে আমেরিকান ঘাঁটি। শুধু ঘাঁটি না, সেখানে ঢুকতে গেলে ডলারে কেনাবেচা করতে হয়, সেখানে ডলারেই কেনাবেচা, ডলারেই সব। এরকম যেখানে এরকম সারা বিশ্বব্যাপী এই দৃষ্টান্ত পাওয়া যাবে, কিন্তু জাতির পিতা স্বাধীন চেতা ছিলেন, যেটা সম্ভব। সেই ক্ষেত্রে আমি ভারত থেকে আসতে পারলাম না, সেখানে বলা হলো কি দেশ বেচে দিয়ে আসছি। তা আমি যখন 81 সালে
ফিরে আসতে সক্ষম হলাম 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থেকে। তখন ওই একই কথা শুনতে হয়েছে। আবার জানি না কেন হঠাৎ সেই ভাঙাড়ি কটা আবার বাজাতে শুরু করলো। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। মাননীয় স্পিকার, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল। 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার, আরো 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামী চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয় ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি। কিন্তু বাস্তবতাটা কি? জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা কোনো বিষয়টাই সমাধান করতে করেনি বা কথাটা উচ্চবাচ্য করেনি, বরং কি করেছে? মাননীয় স্পিকার, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে 92 সালে খালেদা জিয়া, সে যখন প্রধানমন্ত্রী, সে গেল ভারতে, সেখানে একটা যুক্ত ইস্তাহার ঘোষণায়, এই যুক্ত ইস্তাহারের 11 অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না, কিন্তু সেটা খালেদা জিয়া স্বীকার করে এসেছিল। তারপরে আপনার মনে আছে পুশিং শুরু হয়েছিল, সেখানে আমাদের বহু মানুষ কষ্ট করে। শুধু তাই না, যুক্ত ইস্তাহারের 11 অনুচ্ছেদ প্রত্যাহারের জন্য আমরা এই সংসদে দাবিও তুলেছিলাম, কিন্তু তাতে কর্ণপাত করেনি। আর জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে, পানির কথা বলেও নি, সেখানে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা। ঠিক খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম। আর সেই সাথে মাননীয় স্পিকার, আমি বলবো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু আমরা 30 বছর মেয়াদী চুক্তি করে আসি। 96 সালে সরকার এসে আমাদের যে ছিটমহল বিনিময় বা 3 ভাগা করিডোর, খালেদা জিয়া, জেনারেল এরশাদ এবং জিয়াউর রহমান, কেউ তো এই সমাধানটা করতে করেনি। এটা শুধু চুক্তি করা হয়নি, সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে হিসাটা সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান, কিন্তু এরপর এটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি কেন? সেটা আমার প্রশ্ন। জেনারেল এরশাদ সাহেবও তো ভারতে গিয়েছিল, কি এনেছিল বাংলাদেশের জন্য? কিছুই না, পারলে সব দিয়ে আসে, হাঁটু ধরে বসেছিল। এটাই হলো বাজে। মাননীয় স্পিকার, আমরা এই স্থল সীমানা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করে এবং আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। ছিটমহলবাসীর 68 বছরের বন্দী জীবন থেকে তারা মুক্তি পায়। আজকে তাদের জীবনে আমরা সব রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি। মাননীয় স্পিকার, যখন আমি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলাম, খালেদা জিয়া বলল এই চুক্তি করলে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। তা আমি বললাম যে তখন খালেদা জিয়া ফেনীর সংসদ সদস্য, তখন যে ভালোই তো, উনি কোন পার্লামেন্টে বসবেন, বাংলাদেশের পার্লামেন্টে না ভারতীয় পার্লামেন্টে? সেটাও বাধা দিয়েছে। এমনকি এই একটা মাত্র চুক্তি সারা বিশ্বে আপনি দেখবেন, যেখানে শুধু আমি শান্তি চুক্তি করিনি, 1800 অস্ত্রধারী তারা আমার কাছে তাদের অস্ত্র সারেন্ডার করেছিল একদম প্রকাশ্যে খাগড়াছড়ি স্টেডিয়ামে।
বলেন পৃথিবীতে অনেক দেশে তো এই ধরনের শান্তি চুক্তি হয়েছে, কোথায় কে কখন অস্ত্র সমর্পণ করেছে? কিন্তু তারা করেছিল। আমি সোজা তাদের কাছে যেয়ে তাদের সাথে কথা বলেছি। ৬৪,০০০ শরণার্থী পার্বত্য চট্টগ্রামের যে অশান্ত পরিবেশ জিয়ার আমলে শুরু হয় এবং এরশাদ আমার সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, আমরা এসে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি, ৬৪,০০০ শরণার্থী ফিরিয়ে এনে তাদের পুনর্বাসন করি। আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাননীয় স্পিকার, আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। এবং কি সর্বনাশটা দেশের জন্য করেছে দেখেন, মিয়ানমারে সেখানে গ্যাস ফিল্ডে গ্যাস, ওখানে ভারত চীন জাপান সকলেরই বিনিয়োগ ছিল। ওই গ্যাসটা বাংলাদেশের ভিতর থেকে ভারতে নিয়ে যাবে। এই যে নিয়ে যাওয়ার সময় আমাদের কাজটা কি, আমরা ওই গ্যাসের থেকে একটা ভাগ নেব। তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সহ এই এলাকায় গ্যাসের কোনো অভাবই হতো না। খালেদা জিয়া সেটা দিতে দেয়নি। কেন দেয়নি? আজকে সেই গ্যাস তো নিয়ে গেছে চীন, আর কোনো দেশ তো নিতে পারছে না। অথচ আমরা সেখান থেকে পেতাম। আমি সরকার আসার পর চেষ্টা করেছিলাম মিয়ানমারের সাথে কথা বলে একটু গ্যাস আনতে পারি কিনা, কিন্তু এটা সম্ভব না, ওটা তারা অলরেডি দিয়ে দিয়েছে। তথ্য প্রযুক্তির যুগ বাংলাদেশ, আজকে পৃথিবী। যখন আমাদের এই অঞ্চলে সাবমেরিন কেবল আসে, বাংলাদেশ বিনা পয়সায় যুক্ত হতে পারত, সেই অফার পেয়েছিল, খালেদা জিয়া করতে দেয়নি। কেন? সব তথ্য নাকি ফাঁস হয়ে যাবে। আমি বেশি কিছু বলতে চাইনি, এই তো হলো অবস্থা। আজকে আমরা নেপাল ভুটান ভারত বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ নৌপথ যোগাযোগ বন্ধ ছিল, আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি। আসলে যে ভারত রেল নিয়ে যাবে। মাননীয় স্পিকার, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকব? ভারত চাচ্ছিল ভুটান থেকে এই রাস্তাটা বাংলাদেশ হয়ে ভারত হয়ে মিয়ানমার হয়ে থাইল্যান্ড যাবে। আপনি একবার চিন্তা করেন, আন্তর্জাতিকভাবে যোগাযোগ ব্যবস্থাটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিকে কত সুবিধা হতো, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। এই হলো অবস্থা, মানে আমরা একেবারে চারিদিকে বন্ধ হয়ে থাকবো। এটা হলো আমরা আসার পর খুব চেষ্টা করেছিলাম, কারণ টেকনোলজি বেরিয়ে গেছে, পাহাড় টাহাড় কেটে ভিতর থেকে সব রাস্তা নিয়ে যায়। কিন্তু অনেকবার, আমি প্রথমবার সরকার এসে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আর আমরা এর সঙ্গে যুক্ত হতে পারলাম না। যাও, আমাদের তো এখন ট্রান্সলেশন রেলওয়ে ট্রান্সলেশন হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব। কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমি যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা একটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত, সেই জন্য আমি এটা বললাম। মাননীয় স্পিকার,
আর গণতন্ত্রের কথা তো আমি বললাম যে এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল, রাত্রে হতো কারফিউ। আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি। অত্যাচার নির্যাতনের কথা শুনি, যে অত্যাচার নির্যাতনের শিকার আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী। আমাদের কোন নেতা এখানে বাকি আছে জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে অত্যাচারিত না হয়েছে? অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা করা, এই র্যাব দিয়ে আমাদের নেতাকর্মী হত্যা করা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে গুলি করে আমাদের 9 জন নেতাকর্মীকে হত্যা করেছিল। সেই মাগুরা মার্কা ইলেকশন নামে কি প্রহসন? খালেদা জিয়ার কথা যারা যে বলে, সে তো যেমন এরশাদ সাহেব 88 সালে ভোটারবিহীন ইলেকশন করে আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল, 90 সালে বিদায়। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 1996 সালে ভোটারবিহীন নির্বাচন করেছে, জনগণ মেনে নেয়নি, 30 মার্চ বিদায়। 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার নিয়ে নির্বাচন করতে গেল, জনগণ তাকে বিদায় দিয়ে দিল। হ্যাঁ, তারপরে এখানে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে, সেই নির্বাচন বাতিল হয়েছে। ভাগ্যিস বাতিল হয়েছে, কারণ 2001 থেকে 2006 দেশে কি ছিল? 63টা জেলায় বোমা হয় একই সাথে, 500 জায়গায় বোমা, গ্রেনেড, গুলি, সেখানে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ। এই বাংলাদেশ তো সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আর গ্রেনেড হামলা থেকে তো বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আইভি রহমান সহ অনেককে আমরা হারিয়েছি। কাজে এইভাবে আমাদের বহু নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, সেনাবাহিনীর অফিসার, সৈনিক, বিমান বাহিনী, তাদেরকে তো জীবন দিতে হয়েছে, বারবার কু হয়েছে। এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ, এবং এদের হাতে নির্যাতিত আমাদের বহু নেতাকর্মীর গায়ে এখন দাগ আছে। সেই অবস্থা থেকে আমরা সবাইকে তো আজকে জনসভা করছে, বক্তৃতা দিচ্ছে, আমরা রেডিও টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি, প্রাইভেট সেক্টর ইচ্ছা মতো টক শো করছে। আমরা তো কারো মুখ চিপে ধরছি, গলা চিপে ধরছি না, যে যা খুশি বলতে পারে বলুক। আমরা রাষ্ট্র চালাচ্ছি, জনগণের কল্যাণে কাজ করছি, আমরা সেটা করে যাচ্ছি। এই যে এখানে মতি আপা আছে, তার উপর তো হামলা করেছে, সাহারা আপা তার উপর হামলা করেছে। এরকম তো বহু কিছু আমাদের হচ্ছে, যে জঙ্গিবাদ, জেএমবি, হরকাতুল জিয়াদ, বাংলা ভাই ইত্যাদি সৃষ্টি করে সারা দেশটাকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। সেখান থেকে তো আমরা অন্তত দেশকে ফিরিয়ে আনতে পেরেছি। এরপর আবার শুরু হলো অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে, আমি জানি না যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা না কি, আমি জানি না। যেভাবে অগ্নি সন্ত্রাস করে বাসের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মানুষ মারা, প্রায় 3,800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। সেই 2013, 2014, 2015, বেশি দিন যাওয়া লাগবে, 2023 সালে অক্টোবর, 28 অক্টোবর পুলিশ হত্যা থেকে শুরু করে কিনা হত্যা করেছে, আগুন দিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সব পুড়িয়েছে। সেই অবস্থা থেকে অন্তত একটু বলতে পারি যে 2009 ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সবকিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্যটা একটাই, তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া। আমরা এমডিজি সফলভাবে পালন করছি, এখন আমাদের এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এসডিজি বাস্তবায়ন করতে গেলে একটা মানুষের, একটা পরিবারের আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব ধরনের ব্যবস্থা করতে হয়। আমরা সেই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি, সামাজিক নিরাপত্তা 115টা। তারপরে একটা বড় কাজ আমাদের, আমরা অনেকগুলি কাজের মধ্যে আজকে একটা বিষয় একটু বিস্তারিত বলতে চাই এবং দেখাতে চাই। কারণ আমি ঠিক করেছি একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্ট যখন বলবো আমরা এটা তুলে ধরবো, যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। আশ্রয়ণ প্রকল্প 97 সালে যখন সরকারে আসি তখন ঘূর্ণিঝড় হয়েছিল, কারণ 91 সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা মনে আছে। তখন রিলিফটা আমরা আগে যাই, আওয়ামী লীগ আগে যায়, তখন বিএনপি নেতারাও যায়নি। আর 97 সালে যখন ঘূর্ণিঝড় হলো, আমি ছুটে গিয়েছিলাম সেন্ট মার্টিন দ্বীপে, সেখানে দেখেছি, এবং সমস্ত জায়গাগুলো আমরা দেখি। মাননীয় স্পিকার, আমরা তখনই সিদ্ধান্ত নিই যে এদেশের মানুষের আমরা ঘর বাড়ি দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি তার লক্ষ্য কি ছিল? তিনি তো সবসময় একটা কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তার লক্ষ্য। বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই তিনি করতে চেয়েছেন। এবং স্বাধীনতার পর
তিনি গিয়েছিলেন নোয়াখালী। এটা ছিল 72 সালের 20 ফেব্রুয়ারি। তিনি নোয়াখালী জেলা, তখন মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন সেটা জেলা হয়ে গেছে, রামগতি উপজেলায় চরপুরা গাছা গ্রাম তিনি পরিদর্শনে যান। এখানে স্পিকার কিছু ছবিও আছে, আপনারা দেখেন। সেখানে তিনি ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসনের জন্য খাস জমি বিতরণ এবং তাদের বিনা পয়সা ঘর বাড়ি দেওয়া এবং অতিরিক্ত জমি যেন ভূমিহীন পায় সেই ব্যবস্থার উদ্যোগ তিনি নিয়ে এসেছিলেন। সে ভিত্তিটা তিনি তৈরি করে দিয়েছিলেন এবং তিনি বলতেন, তার যে আমি সবসময় চাইতাম, তিনি বলতেন, আমি কোট করছি, যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, শিক্ষার সুযোগ পায় এবং উন্নত জীবনের অধিকারী হয়, আনকোট। মাননীয় স্পিকার, যে স্বপ্নটা নিয়ে জাতিপিতা দেশ স্বাধীন করেছেন, আমারও ওই একটাই চিন্তা যে এই দেশের মানুষ তারা যেন তাদের জীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারেন। আর আমি সেই কাজটাই করে যাচ্ছি। যুদ্ধের পর একটা বিধ্বস্ত দেশ, কোটি কোটি মানুষ গৃহহারা। জাতিপিতা কি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন, আমাদের বাসস্থান সমস্যা একটা বিরাট সমস্যা। অতীতের পরিকল্পনা বিশারদরা বাংলাদেশের জনগণের জীবনযাত্রা মান উন্নয়নে ন্যূনতম গুরুত্বপূর্ণ দিক এই বাসস্থান সমস্যার সমাধানে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। ফলে রৌদ্র, বৃষ্টি, ঝড়, বন্যার মধ্যে আমাদের জনসাধারণের বিরাট অংশ আজ অস্বাস্থ্যকর ও নিরাপত্তাহীন পরিবেষ্টনীর মধ্যে বসবাস করছে। স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ফলে সমস্যাটি আরো প্রকট রূপ ধারণ করেছে। তাই গ্রাম ও শহরে জনসাধারণের বাসস্থান সমস্যার সমাধানের জন্য সরকার ইতোমধ্যে কর্মসূচি প্রণয়নের কাজে হাত দিয়েছেন। উদ্বাস্তু পুনর্বাসনের পাশাপাশি গ্রামে ও শহরে পরিকল্পিত বাসস্থান নির্মাণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 লাখ পরিবারের জন্য সরকারি তত্ত্বাবধানে নতুন বাসগৃহ নির্মাণের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আগামী 5 বছর এগুলি কার্যকরী করা হবে, আনকোট। 73 সালে আওয়ামী লীগ নির্বাচনী ইস্তাহারে জাতিপিতা এই কথা বলেছিলেন। মাননীয় স্পিকার, ঘাতকের নির্মম বুলেটে যখন জাতিপিতাকে আমরা হারালাম, এরপরে যারা এসেছিল ক্ষমতায় তারা কিন্তু কিছুই করেনি। আপনি দেখেন ছবিগুলি, আমরা যারা এখানে স্বজন হারা, আমাদের এখানে অনেকেই কিন্তু আছে, সব পরিবারের সদস্যরা অনেকেই এখানে উপস্থিত। আমার প্রশ্ন, আমি গিয়েছিলাম কুড়িগ্রাম চিলমারিতে বাসন্তীকে দেখতে, যে বাসন্তীর জাল পাওয়া ছবি নিয়ে দুর্ভিক্ষের কথা বলে আমার বাবাকে হেয় করতে চেয়েছিল। সেই বাসন্তীরা আমার বাবার রক্ত নেওয়ার পর তারা ভালো আছে কিনা দেখতে, দেখলাম বাসন্তীর মা পড়ে আছে একটা কুড়ি ঘরে, মাছি বন বন করছে, আর বাসন্তী মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে বসে আছে মাটিতে। আমি খালি জিজ্ঞেস করলাম, আমার বাবা মা ভাইয়ের রক্ত নিয়েও বাসন্তীতে ভাগ্যের পরিবর্তন হলো না কেন? তার মা এখনো এই ভাঙা একটা ঘরের মধ্যে কেন? বাসন্তী কেন এই অবস্থা পড়ে আছে? সে উত্তর দেবার কেউ ছিল না, উত্তর পাইনি। আমি জানি উত্তর পাবো না, কিন্তু আমি চেষ্টা করেছি। 96 সালে সরকার আসার পর থেকে ঠিক বাবার যে স্বপ্ন, জাতিপিতা বাংলাদেশের মানুষকে নিয়ে যে ভাগ্য পরিবর্তনের পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপই হাতে নিই। সেই 97 সালে ঘূর্ণিঝড়ে প্রথম যখন আমি যাই, সেখানে সেন্ট মার্টিন দ্বীপে কোনো খাস জমি নাই। 70টা পরিবার সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত, তাদের কোনো বাসস্থান নেই। তা আমি সিদ্ধান্ত নিয়ে বাসস্থান তৈরি করে দেব। আমার আওয়ামী লীগের নেতা, এই যে তার ছবি ওখানে আছে, তিনি আমাকে বললেন যে মা আমি জমি দেব, তুমি ঘর করে দেবো, আমি জমি দেবো। আমি নৌবাহিনীকে দায়িত্ব দিলাম, কারণ ওখানে ঘর বানাবার মতো অবস্থা ছিল না। আমাদের নৌবাহিনী তারা কক্সবাজারে ঘরগুলি তৈরি করে জাহাজে করে নিয়ে সেই
আমরা ব্যারাক করে দিয়েছিলাম, অল্প জায়গায় বেশি লোক দেওয়া, সে ব্যারাক হাউস নির্মাণ করে তাদেরকে আমরা পুনর্বাসন করি। এবং এরপর সারা বাংলাদেশেই আমি এই কাজ শুরু করি, যে সমগ্র বাংলাদেশে ভূমিহীন গৃহহীন মানুষের তাদের তালিকা করা, তার জন্য একটা ফান্ড তৈরি করা এবং আশ্রয়ণ প্রকল্প নাম নিয়ে একটা প্রকল্প গ্রহণ করি। সেখানে এই প্রকল্পে ব্যারাক হাউস নির্মাণ, যেটা সেনাবাহিনী এই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলি নির্মাণ করে দেওয়া শুরু করে। সেইভাবেই আমরা বিনা পয়সায় এই ভূমিহীনদের মাঝে আমরা ঘর দেওয়া শুরু করেছি। বিনামূল্যে তাদের শুধু ঘর না, ঘর, তাদের জন্য তাদের কিছু ঋণের ব্যবস্থা, ট্রেনিং এর ব্যবস্থা, সব রকম ব্যবস্থাই আমরা করেছি। এবং এই প্রকল্পটা প্রধানমন্ত্রী দপ্তর থেকে সরাসরি এটা মানে পর্যবেক্ষণ করা হতো, দেখা হতো। এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা 97 সাল থেকে এই পর্যন্ত এই যে আশ্রয় প্রকল্পের ঘরগুলি আমরা করে দিচ্ছি, তাতে প্রায় 8,67,977টি ভূমিহীন পরিবারকে আমরা পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। এবং সেটা আমাদের সম্ভব হয়েছে এই প্রকল্প নেওয়ার ফলে। মাননীয় স্পিকার, এখন বাংলাদেশে 58টি জেলা, 464টি উপজেলা, সেখানে কোনো ভূমিহীন গৃহহীন না, তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে। আমরা শুধু ওই তালিকায় নিয়ে না, তালিকা নেবার পরেও আমি আমাদের কৃষক লীগের এক কর্মীকে নিয়োগ করেছিলাম, যে এরপরেও সে ঘুরে ঘুরে, আমি এক একটা জেলা দিয়ে দিতাম যে এই জায়গা ঘুরে দেখাসো আর কেউ বাকি আছে কিনা, তালিকা এনে দিত আবার তাদের জন্য ঘর করে দিচ্ছে এবং সেটা এখনো আছে। এইভাবেই আমরা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা সেই 1997 সালে যেটা শুরু করেছিলাম, তখন আমরা 1,59,848টি পরিবারকে পুনর্বাসন করেছি এবং তাদেরকে সব রকম তাদের সঞ্চয় ব্যবস্থা, তাদের কোঅপারেটিভ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এরপরে আসলে আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানেও একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না এই কারণে, আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম। নির্বাচনের আগে এটা নিয়ে অনেক কিছু হয়, যাই হোক খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। যাই হোক মাননীয় স্পিকার, আমরা আমাদের 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করি কোভিডের সময়, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতার আকাঙ্ক্ষা ছিল, এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করলাম। জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সময় আমরা এটা আরো বেশি কাজে মনোনিবেশ করলাম। আমরা চাইলাম এবং বলতে পারি যে মুজিব বর্ষ এই হিসেবেই আমরা ইতিমধ্যেই মানে 2020 সালে আমরা এটা ঘোষণা দিয়ে এখন আমাদের দেশে শুধুমাত্র মুজিব বর্ষ উপলক্ষে আমরা 2,66,085টি পরিবারের কাছে, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রী যৌথ নামে হয়। স্বামী স্ত্রী যৌথ নামে, সেখানে যদি কোনো দ্বন্দ্ব দেখা যায়, তো দ্বন্দ্ব দেখা দিলে সেটা স্ত্রী পাবে, স্বামী না। এরকম একটা যুক্তি আছে মাননীয় স্পিকার, এটা একটা না বলে পাই না। আমি একটা ঘর দিলাম, যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, রাস্তায় পড়ে থাকতো, এখন নতুন ঘর পেয়ে যদি আবার নতুন বউ নিয়ে আসে তখন কি হবে? কাজে নারী জাতির সুরক্ষা দেওয়া এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। এখন আমরা দিচ্ছি একক। দ্বিতীয়বার যখন 2009-এ আসলাম, তখন আমরা 2 কাঠা জমি আর
একটি ঘর তৈরি করে দিচ্ছি। এই ঘরটা এখানে 2টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট, সামনে প্রশস্ত বারান্দা সহ ঘরের সামনে পিছনে জায়গা, সেখানে এছাড়া শাক সবজি যা কিছু বা চরাঞ্চলেও তারা কিছু কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং এখানে আমাদের 3 ধরনের ডিজাইন আছে। সাধারণভাবে এভাবে করে দিয়েছি, কিন্তু চরাঞ্চলে যেখানে নদী ভাঙন দেখা দেয়, এই নদী ভাঙনের জন্য আলাদা ডিজাইন করা হয়েছে, যে ভাঙন দেখা দিলে বা বন্যায় ক্ষতিগ্রস্ত থাকলে সাথে সাথে ঘরগুলি খুলে যেন নৌকায় রাখতে পারে বা সরিয়ে নিতে পারে, আবার সময় হলে সেটা লাগাতে পারে। এই যে সেই ঘরগুলি এখানে ছবি আপনারা দেখছেন। আর যেখানে আমাদের পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকা, তারা আবার টংঘর পছন্দ করে। তার তলিতে কিছু রাখাইন আছে তাদের জন্য, এবং পার্বত্য চট্টগ্রামে আমরা এইভাবে যে টংঘর তৈরি করে দিচ্ছি, তারা যেরকমভাবে পছন্দ করে সেভাবে করে দেওয়া হয়েছে। আর উপকূলীয় অঞ্চলে সেখানে আমরা এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর করে দিয়েছি। সেই মানে আমাদের উপকূলীয় অঞ্চল বলতে তো আমরা বরগুনা, পটুয়াখালী থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে একেবারে সাতকে ওই পর্যন্ত ওই বেল্টে যেখানে ঝড় জলোচ্ছ্বাস হয় সেখানে এই ঘূর্ণিঝড় সহিষ্ণু ঘর আমরা তৈরি করেছি। ঘরগুলি সেমি পাকা ঘর, সেখানে অন্তত মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেইভাবে আলাদা ডিজাইন আমরা করে দিয়েছি। মাননীয় স্পিকার, এই ঘরগুলি তৈরি করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা পেয়েছি, এবং এখানে আমি বলতে চাই যে আমাদের তখন কোভিড কাল, তারপরেও আমাদের যে প্রশাসনে যারা ছিলেন মাঠ পর্যায়ে, এখানে আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সেখানে সবসময় যোগাযোগ রাখা হতো। আমরা সারা দেশে ভূমিহীন গৃহহীনদের তালিকা সংগ্রহ করি, এবং সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এই সকল ভূমিহীন গৃহহীন মানুষকে পুনর্বাসনের জন্য খাস জমি চিহ্নিত করে দেয়। ইউনিয়ন, উপজেলা, জেলাওয়ারি ভূমিহীন মানুষের তালিকা এবং খাস জমি চিহ্নিত করে সকলের জন্য পরিকল্পিতভাবে আমরা এই কাজ শুরু করি। এবং মুজিব বর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন গৃহহীনদের জন্য গৃহদান প্রদান নীতিমালা 2020 আমরা প্রণয়ন করি। আর এই সকল ছিন্নমূল মানুষকে জমির মালিকানা সহ গৃহ করে দেওয়ার লক্ষ্যে সারা দেশে 6,945 একর খাস জমি উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 3,883 কোটি টাকার বেশি। এবং উপকারভোগীদের পুনর্বাসনের জন্য সারা দেশে প্রায় 25,600 একর জমি ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। কোন কোন জায়গায় যেহেতু জমি পাওয়া যায় না, কিন্তু জমি কিনে দিতে হবে, তখন আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা আলাদা ফান্ড তৈরি করি, এবং সেই ফান্ডে প্রথম এই ফান্ডটা তৈরি করেছি আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আমি আর রেহানা আমরা সিদ্ধান্ত নিই, এবং 5 কোটি টাকা দিয়ে এই ফান্ডটা আমরা করি। এবং এরপরে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যারা বিত্তশালী মানুষ অনেকে এগিয়ে আছেন, এবং এই ফান্ডে তারা অর্থ দেন, প্রায় 349 কোটি টাকা দান করে। এবং এই টাকা দিয়ে আমরা যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে জমি কিনে আমরা তাদের ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। মাননীয় স্পিকার, 1991 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। সেই সময় অনেকগুলি মানুষ উদ্বাস্তু হয়ে যায়। তারা কক্সবাজার ঠিক এয়ারপোর্টে নামলে যে বস্তিটা, বিশাল বস্তি, সেইখানে তারা স্থান করে নিয়েছিল। তাদের কোনো জীবন জীবিকার কিছু ছিল না। তারা আসলে এই জলবায়ু পরিবর্তনের ফলে উদ্বাস্তু হয়েই ছিল। আমরা সরকার আসার পর এবার ওই কক্সবাজারই এখানে ছবিটা দেখাচ্ছে, একটা নদীর ওই পারে, এটা আমার আওয়ামী লীগের নেতারাই আমাকে জায়গাটা দেখায়, বলছে ওই পাশে এখানে কোনো ফসল হয় না, কিচ্ছু হয় না, একদম একটা মানে জমি পড়ে আছে। ওই জমিতে এখন আমরা এইভাবে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি প্রত্যেকটা পরিবারের জন্য। আমরা তাদেরকে করে দিই, এটা হচ্ছে খুরস্কুল, ওই জায়গাটার নাম কক্সবাজারে, সেখানে খুরস্কুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, এই নাম দিয়ে আমরা তাদেরকে পুনর্বাসন করছি, এবং সম্পূর্ণ সরকারি অর্থায়নে আমরা এই পৃথক এই জলবায়ু উদ্বাস্তুদের ঘর করে দিচ্ছে, এবং এটা সেনাবাহিনী করে দিচ্ছে। এই ঘরগুলি সেনাবাহিনী নিজেদের ইসে করে দিচ্ছে। ইতিমধ্যে এটা 4,448টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইতিমধ্যে
আমরা 113 একর জমিতে 139টি বহুতল আধুনিক বিল্ডিং করে দিচ্ছি। 20টি বিল্ডিং ইতিমধ্যে করা হয়েছে, কাজেই এখানে তাদেরকে আমরা পুনর্বাসন করে দিয়েছি। অর্থাৎ সমাজের কেউই বাদ যাবে না, এটাই আমাদের লক্ষ্য, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই ঘরগুলি যখন আমরা হস্তান্তর করি সে সময় মানুষের যে অনুভূতি একটা ঘর পাবার পরে, এটা আসলে ভাষায় বর্ণনা করা যায় না। যখন যার কিচ্ছু ছিল না তখন এই ঘরটা পাওয়ার পরে, আমি বেশিরভাগই তো তখন কোভিডের সময় সকলের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে এই ঘর তৈরি করতে, কিন্তু সেই মানুষগুলি ঘর পাবার পর তারা যেভাবে অনুভূতি ব্যক্ত করেছে সেটাও আমি একটু স্লাইডে একটু ভিডিও চিত্র দেখালে আমার মনে হয় ভালো হবে। আমি একটু এই সময়টা একটু বসার অনুমতি চাই। আমাদেরকে কত মানুষের অবহেলা করছে, আমরা খাল পাড়ে থাকি, রাস্তার পাড়ে থাকি, আমাদের কোনো সমাজ ছিল না, আমরা কোনো সমাজ বজায় চলতে পারি না। আপনি আমাদেরকে 2 জায়গা দিয়েছেন, 2 রুম পাকা ঘর করে দিয়েছেন, পাশে একটা বাথরুম করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা লাখ লাখ শুকর। বিগত 20-22 বছর ধরে ওর কাছে হাত পেতে খেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। কেউ আমাদেরকে ঘর ভাড়া দিতে চায়নি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন নিজের ঘরে বসে ঈদ করতে পারবো, এর চেয়ে খুশি আর কিছু হয় না মাননীয় প্রধানমন্ত্রী। যেটা আমার বাবা মা করতে পারেনি সেটা আপনি করে দেখিয়েছেন। আমরা 22টা হিজড়ে জায়গায় ঘর পেয়েছি, এজন্য আপনাকে আমাকে সকলের পরিবার থেকে ধন্যবাদ। আমার বাবা ভ্যান চালাই, 7 জন সদস্য নিয়ে আমার পরিবার। আমাদের কোনো থাকার জায়গা ছিল না। একটি মন্দিরের ছোট্ট একটি ঘরে এক কোণে আমরা পরিবারের সবাই মিলে বসবাস করতাম। আমার বাবা ভ্যান চালিয়ে যে টাকা ইনকাম করতো তা দিয়ে আমাদের সংসার চলতো না। তখন আমি ভাবতাম, আমি যদি আজ ছেলে হতাম তাহলে আমার বাবার পাশাপাশি আমিও কাজ করতাম। মাননীয় প্রধানমন্ত্রী, তাই আমি লেখাপড়ার পাশাপাশি আজ টিউশনি করি, আর এই টিউশনি দিয়ে আমার যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভাবে চলে যায়। আমি যদি কোনো চাকরির জন্য আবেদন করি সেখানে তো আমার স্থানীয় ঠিকানা দরকার, কিন্তু আমার তো কোনো স্থায়ী ঠিকানা নেই। তাহলে আমার কি কখনো স্থায়ী একটা ঠিকানা হবে না? আজ আর আমি সেটা ভাবি না, কারণ আপনি আমাকে সুন্দর একটা স্থায়ী ঠিকানা উপহার দিয়েছেন। আমি সেটা পেয়ে অনেক খুশি। আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি, আমি আপনাকে দেখতে পারতেছি না, তবুও আজ আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা বাড়ি ঘর বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে। চোখের চিকিৎসা করতে গিয়ে আমার 2টি পার বাটি নষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি। পরের বাড়িতে খুব কষ্ট করে কয়েক বছর বসবাস করতাম। আমি কখনো ভাবিনি যে আমার ঘর বাড়ি হবে। আপনি আমাকে একটা স্বপ্নের বাড়ি ঘর উপহার দিয়েছেন। আপনার দয়া ছাড়া এত সুন্দর পাকা ঘর, জমি, টিউবওয়েল, কারেন্ট কেউ আমাদের মতো অসহায়দেরকে উপহার দিত না। আমার বাচ্চা বলে এটা আমাদের বাড়ি, আমার মায়ের বাড়ি। 71-এ আমার মিলিটারিতে ঘর ভরাই দিয়েছে মা। আমার মা কোনো দখল পায় নাই, ভিক্ষা করে দিয়ে তারপরে একটু ঘর উঠেছে মা, সে ঘরটুকু বন্যায় চলে গেছে। এখন আপনি যে ঘর দিয়েছেন মা, 15 জন লোক আমার ঘরে, আমি সেই ঘরে বসবাস করি মা। ঠেয়াই যেন স্বপ্ন দেখতে আছি। ও মা, স্বপ্ন না, এখন তো এই বাস্তবে মা। মা কি করবো আপনারে দিশা করতে পারি না মা। আমার ছোট একটা মেয়ে আছে, বয়স 12 বছর। সে মেয়েটা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে বাবা, কোনো ঈদে কি বাড়ি যেতে পারবো না? আমি তখন ওই মেয়েটাকে বলি যে মা, যদি আল্লাহ কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকায়
তাহলে সেদিনকে হয়তো আমার ভাগ্যে পঞ্চগড় যাওয়া সম্ভব হবে। আজ আমি ঘর পেয়েছি, পাকা ঘর। আমার মতো ভূমিহীন আজকে 7 বছর পর আমার ছেলে মেয়ে সন্তানকে যখন আমি এই কুরবানির ঈদে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠি, আমার মেয়েটা গলায় ঝরে বলে যে বাবা আজকে আমরা কোথায় যাইতেছি। আমার মেয়েটাকে আমি পূর্ণ করেছে মা, মনে হয় আল্লাহ আমাকে স্বয়ং চোখ দিয়ে দেখেছে আজকে আমি দেশের বাড়িতে কুরবানির ঈদ করবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে মা। এক মায়ে জন্ম দিল, আরেক মায়ে দিল ঘর। এই ঘর পেয়েছি যে আনন্দে আমার মাকে আমি পাঁচ হয়ে সালাম করবো যে মা বাংলাদেশে যেন আমার মতো কোনো ভূমিহীন না থাকে। মাননীয় স্পিকার, কবিগুরুর ভাষায় বলতে চাই, এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে। জাতির পিতা সারা জীবনের স্বপ্ন দেখেছেন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, কিন্তু তিনি তো করে যেতে পারেননি। তাই আমার জীবনেরই একটি লক্ষ্য এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আমি চাই আমার দেশের প্রতিটি মানুষ মানুষের মতো বাস করুক, উন্নত জীবন পাক। আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমরা যে ঘর দিচ্ছি, এতে মানুষের কতগুলি জীবন মান নিশ্চিত হচ্ছে, যেমন তাদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সম্মানজনক জীবিকা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হচ্ছে, জমিসহ ঘরের মালিকানায় নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ অর্জন, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ শহরের সুযোগ সুবিধা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আমি দেখেছি এই পুনর্বাসিত পরিবারগুলির রাজনৈতিক সামাজিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী হচ্ছে। একসময় তাদের তো কোনো থাকারও জায়গা ছিল না, আপনারা শুনলেন। রাস্তার ধারে, রেল স্টেশনে, নদীর পাড়ে ঝুপড়ি ঘর মানে হয়তো থাকা, কারো বাড়িতে, কারো বাড়ি আঙিনায়, কারো বাড়ি বারান্দায়, দূর দূর ছেই ছেই শুনতে হতো। এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, এইভাবেই তো তাদের বাঁচতে হতো। আজকে ঘর পাওয়ার সাথে সাথে তারা বিদ্যুৎ, সুপেয় পানি, উন্নত স্যানিটেশন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা, সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, পানি সম্পদ বিভাগ, বিআরডিবি, সমবায়, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক দপ্তর সহ সকল সংস্থা এই যারা পুনর্বাসিত তাদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরা তাদের ঋণের ব্যবস্থা করছি, তাদেরকে ঋণ দিচ্ছে, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছি। আর তাছাড়া যারা কোনো না কোনো জায়গায় কাজ করে, চাকরি করে, তাদেরও তো একটা ঠিকানা হলো। তারা হয়তো কাজের জন্য ঘরটা তালা দিয়ে যায়, কিন্তু তাদের ঠিকানা আছে এখন, সেই ঠিকানাটা তারা পেয়েছে। আমাদের এই যে উদ্যোগটা আমরা নিলাম এবং যাদের পুনর্বাসন করলাম, তাহলে তারা কি অবস্থায় আছে সেটাও আমরা অন্ততপক্ষে একটা সমীক্ষা করা হয়। আইএমডি সমীক্ষা করে, সেখানে দেখা যায় যে পুনর্বাসিত যারা, তাদের পুষ্টিকর খাবার গ্রহণ, খাদ্য বাবদ ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়েছে। তো সেটাই তো আমরা চাচ্ছিলাম। তাদের আয় বৃদ্ধি পেয়েছে, যেন 2017 সালের তুলনায় 2022 সালে আশ্রয় প্রকল্পে ঘর প্রাপ্তির পর পুনর্বাসিত পরিবারের আয় প্রায় 70% বৃদ্ধি পেয়েছে। পুষ্টিকর খাবার তারা গ্রহণ করতে পারছে, তারা নিজেরাও হাঁস মুরগি বা
তরি তরকারি ফলমূল চাষ করছে। শিক্ষা এবং স্বাস্থ্য সেবা তারা পাচ্ছে, তাদের শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক মর্যাদা তাদের বৃদ্ধি পেয়েছে, তাদের ভিতরে একটা নিরাপত্তা বোধ এসেছে। সমস্ত মেয়ে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াতে হতো, কি হবে কিচ্ছু জানতো না, ছেলেপেলেরা রাস্তায় ঘুরে বেড়াতো, এখন তাদের একটা জায়গা হয়েছে, সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান উন্নতি হয়েছে। এভাবে একটা মানুষ কিন্তু শুধু জীবন জীবিকা না, এরই মধ্যে অনেকে তাদের ঘর পাওয়ার পর আমাকেই বলেছে, আমাকে দেখিয়েছে, বলে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে ফেলেছি। তাদের একটা টেলিভিশনও কারো কারো হয়ে গেছে ইতিমধ্যে, তারা তো কখনো এটা স্বপ্ন ভাবে নাই। তো এভাবেই তাদের জীবন মান আজকে উন্নত হচ্ছে। আমরা জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নের কথা বলি, আজকে এই আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা এসডিজির অনেকগুলি দিক কিন্তু সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করে যাচ্ছি। এখানে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, ক্ষমতায়ন, নারী অধিকার সবকিছু কিন্তু নিশ্চিত হচ্ছে, কারণ জাতিসংঘ ঘোষিত যে সহস্রাব্দ উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু এতেই বাস্তবায়ন হচ্ছে। আজকে আমরা যদি দেখি, একটা আশ্রয়ের মাধ্যমে একটা লোক তাদের জাতিসংঘের যে সুনির্দিষ্ট ছিল এসডিজি 1, সেখানে 1 নম্বরে আছে দারিদ্র্য বিলোপ। তো এখানে সর্বোচ্চ সব ধরনের দারিদ্র্যের কিন্তু অবসান হচ্ছে এই আশ্রমে যারা স্থান পেয়েছে। তাছাড়া এখানে স্বামী স্ত্রীর যৌথ নাম, নারী ক্ষমতায়নও সুনিশ্চিত করা হয়েছে, আত্মকর্মসংস্থার ব্যবস্থা হয়েছে। সেই সাথে আমাদের জলবায়ু অভিঘাতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা এই আশ্রয়ের মাধ্যমে ফ্ল্যাট দিয়ে দিয়েছি, তারাও একটা তাদের জীবন জীবিকা এবং দারিদ্র্যের হাত থেকে তারা মুক্তি পাওয়ার একটা সুযোগ পেয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা 2, ক্ষুধা মুক্তি, ক্ষুধা অবসান, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান অর্জন ও টেকসই কৃষির প্রসার। এখানেও কিন্তু প্রত্যেকে কিন্তু কিছু চাষবাস করতে পারছে, কিছু কাজ করতে পারছে, কিছু জীবন জীবিকার কাজ করে যাচ্ছে, তার ফলে তারা আজকে তাদের ক্ষুধা মুক্তি হচ্ছে, এখন আর না খেয়ে ঘুমাতে হয় না, এমন নিজেও কিছু উৎপাদন করতে পারে, সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এসডিজি 3 সেটা সুস্বাস্থ্য কল্যাণ, সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য কল্যাণ নিশ্চিতকরণ। সেখানে তারা চিকিৎসা সেবা পাচ্ছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পাচ্ছে, মাতৃত্বকালীন সেবা পাচ্ছে, নারী স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে এবং কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা তাদেরকে সেই চিকিৎসা সেবার ব্যবস্থাটা করে দিয়েছি। এসডিজি লক্ষ্যমাত্রা 5 যেখানে জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন। আমার আশ্রম তো এটা একটা বিরাট দৃষ্টান্ত, কারণ এই বাড়ির মালিক দুজনের সমান সমান অধিকার মেয়েরা ভোগ করছে। আর তাছাড়া স্বামী স্ত্রী যৌথ নামে ভূমি ও গৃহের মালিকানা দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা হিজড়া, হরিজন, দলিত, বেদে, কুষ্ঠরোগী তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি। এমনকি সেই রাঙ্গাবালির এক গ্রুপ আছে মান্তা, তাদেরকেও সবাইকে ঘর বাড়ি তৈরি করে তাদের একটা নিরাপদ থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এমনকি ঢাকায় যে বস্তিবাসী তাদের জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি, যে ভাড়ায় বস্তিতে থাকে ওই ভাড়া দিয়েই সে ফ্ল্যাটে থাকতে পারে, সে প্রকল্প বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। আর ঢাকায় আমাদের যারা হরিজন এবং দলিত শ্রেণী ছিল তাদের প্রায় 800-র মতো সকলকে কিন্তু ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে তাদের পুনর্বাসন করা হয়েছে, সেখানে তাদের নিজস্ব ফ্ল্যাট হয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা 6 নিরাপদ পানি স্যানিটেশন, সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা প্রাপ্যতা আমরা নিশ্চিত করে দিয়েছি এবং সুবিধা, টয়লেট সুবিধা, পানি, পয় নিষ্কাশনের ব্যবস্থা সবকিছু আমরা এই আশ্রম প্রকল্পের মাধ্যমে তাদের কিন্তু দিতে পেরেছি। এসডিজি লক্ষ্যমাত্রা 10 আছে অসমতা হ্রাস। আজকে এখানে বয়স, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিসত্তা, নৃতাত্ত্বিক, নৃগোষ্ঠী, তারপরে তাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই আশ্রম প্রকল্পে ঘর পাচ্ছেন। এখানে কোনো রকম বৈষম্য করা হচ্ছে না এবং সেই দিক থেকে প্রত্যেক মানুষ তাদের অন্তত একটা ঠিকানা পেয়েছে এবং একসাথে বসবাস করবার একটা, মানে আমি বলবো যে এটাও একটা সংস্কৃতি গড়ে উঠছে বাংলাদেশে।
যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটাই আমরা গড়ে তুলছি। এসডিজি লক্ষ্যমাত্রা 11-তে আছে টেকসই নগর ও জনপদ, অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিজ্ঞত, সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। আশ্রম প্রকল্পের ঘরসমূহ দুর্যোগ সহনীয় করে গড়ে তোলা হয়েছে এবং বিগত কয়েকটি প্লাবনকারী ঘূর্ণিঝড়েও এই সমস্ত ঘরের কোনো ক্ষতি হয়নি, বরং আশেপাশে অনেকে সেই ঘরে আশ্রয় নিয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ আজকে আশ্রম প্রকল্পে আশ্রয় নেয় এবং তারা সেখানে সুন্দরভাবে বাঁচার সুবিধা পাচ্ছে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। মাননীয় স্পিকার, সবচেয়ে বড় কথা হলো যে এটা নির্মাণ কাজে এখানে সকলের যে আন্তরিকতা, সেটা সত্যি মানে চিন্তা মানে কল্পনা করা যায় না। কারণ এমনকি আমাদের অনেক মাননীয় সংসদ সদস্য, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি এবং তাছাড়া সমাজের সকল স্তরের মানুষ, তারাও কিন্তু এখানে সহযোগিতা করেছে, তারাও পাশে ছিল এবং সেখানে এই যে সাধারণ মানুষের সাথে একটা সম্পৃক্ততা তাদের গড়ে উঠেছে, সেটাও আমরা দেখেছি। আমরা এখানে আরেকটি কথা বলবো যে এই প্রকল্পের নির্মাণ সামগ্রী, মাটি ভরাট, গৃহ নির্মাণ ইত্যাদি সব কাজ এটা কিন্তু ঠিকাদারের মাধ্যমে করা হয়নি। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, প্রকৌশলী, পিআইও সহ অন্যান্যদের নিয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে সকল কার্যক্রম সম্পাদিত করা হয়। ফলে স্থানীয়ভাবেই বরাদ্দকৃত অর্থ নির্মাণ সামগ্রী বিক্রেতা থেকে শুরু করে মিস্ত্রি, দিনমজুর, সংশ্লিষ্টদের কাছে সরাসরি পৌঁছে যায়। ফলে স্থানীয়ভাবে অর্থের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কোভিড-19-এর সময় বিশেষ করে অন্তত মানুষ সেখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, অর্থ সরবরাহ হয়েছে এবং এই করোনাকালে যে প্রান্তিক জনগণের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু দূর হয়েছিল আমাদের আশ্রম প্রকল্প নির্মাণের এই অবস্থান, নির্মাণের কাজ সম্পৃক্ত হওয়ার ফলে। কাজে নতুন কোনো একটা মানে সাধারণত একটা কিছু নির্মাণ করতে গেলে যে খরচ, এই খরচটা ছিলই না। এমনকি অনেক ইটের ভাটার মালিক তারা বলেছে আমার লাভের দরকার নাই, 2 মাসের জন্য ঘর, শুধু আমার ওই ইটটা বানানোর যে খরচ সেটা পেলেই আমি দিয়ে দেবো। অনেক ভ্যাগনারা জিনিস নিয়ে এসেছে, বলে আমার টাকা লাগবে না, আমি নিজেই করে দিচ্ছি। অনেকে নিজেই মানে তার শ্রমটা দিয়েছে। এইভাবে কিন্তু মানুষের সহযোগিতা এবং সকল মানুষকে একসাথে সংশ্লিষ্ট করেই কিন্তু এই ঘরগুলি নির্মাণ করা হয়েছে আমাদের। এবং যখন এই দলিলগুলি হাতে দিয়ে এখানে কিন্তু আমাদের সকল প্রতিনিধিরা সেখানে দিয়েছে। আমাদের অনেক নেতারা পরিদর্শন করেছে। আমি আশা করি আমার এই বক্তব্যের পরে আবারও সবাই আশ্রম প্রকল্পে যেয়ে তাদের খোঁজ খবর নেবেন। মাঠ প্রশাসন থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণ, বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাও নিবিড়ভাবে প্রকল্পটি মনিটরিং করেছে। অত অল্প সময়ে অল্প টাকায় এই ঘরগুলি আমরা দিয়েছি এবং এত টেকসই। এবং প্রধানমন্ত্রী কার্যালয় সবসময় মনিটর করছে, তত্ত্বাবধানে ছিল প্রকল্পটি। এটা বাস্তবায়ন, মনিটরিং তথা সামরিক কার্যক্রম পরিচালিত হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এবং এখানে আমাদের মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব প্রকল্পটি প্রত্যক্ষ তত্ত্বাবধান করে থাকেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, পরিচালকগণ সারা দেশে জেলাসমূহে মনিটরিং এর দায়িত্ব পালন করেন। তারা নিজেরা এলাকায় এলাকায় চলে যান এবং দেখে আসেন কি অবস্থায়, কোথায় কোনো সমস্যা আছে কিনা। এবং এইভাবে প্রত্যেকে কাজ করে যান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, এএমইডির প্রতিনিধি সমন্বয়ে যৌথ পরিবীক্ষণ দলও প্রকল্প তদারকি করেন। জেলা পর্যায়ে গঠিত কমিটি সমূহ উপজেলা পর্যায়ের কার্যক্রম প্রতিনিয়ত তদারকি করে এবং নিয়মিত পাক্ষিক ও মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রেরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আশ্রম প্রকল্পের কর্মকর্তাগণ সারা দেশে বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে থাকেন এবং পরিদর্শন প্রতিবেদনের আলোকে প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ত্বরান্বিতকরণের ব্যবস্থা গ্রহণ করে। এবং এই যে আমাদের একদম যারা কর্মকর্তা ছিল অল্প বয়সী, জীবনে প্রথম কাজ করতে যেয়ে তাদের যে অনুভূতি, সে অনুভূতিটাও দেখার মতো। কাজে আমরা আজকে এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে এবং জাতিসংঘ ৭৭তম সাধারণ অধিবেশনে সাইড লাইনে অনেক রাষ্ট্র সরকার প্রধানের সামনে আমরা আশ্রম প্রকল্পটি নিয়ে একটি সেমিনার করেছি। সেখানে সকলেই এই প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় এই প্রকল্পটিকে অনুসরণযোগ্য হিসেবে অভিহিত করে
ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এখন এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। প্রধানমন্ত্রীর আমরা আমাদের ভবিষ্যতের জন্য যারা আমরা পরিকল্পনা নিয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক আশ্রম প্রকল্পের অফিস হতে একটি পূর্ণাঙ্গ ডাটাবেস সমৃদ্ধ সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এই সফটওয়্যারে এ পর্যন্ত উপকারভোগী সকলের নাম, ঠিকানা, পেশা, ছবি সবকিছু সংরক্ষিত থাকবে। ডাটাবেস ব্যবহার করে পুনর্বাসিত পরিবারসমূহ কর্মক্ষম আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার সকল কার্যক্রম চলমান থাকবে। এটা সফটওয়্যার ও কুইক উইন এর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে দেখানো হচ্ছে। আশ্রম প্রকল্পে আমরা যেটা প্রথম 97 সালে শুরু করেছিলাম, অনেকগুলি জরাজীর্ণ হয়ে গেছে। কিছু কিছু জায়গা আমি সেখানে লোক পাঠিয়ে ছবি তুলে নিয়ে এসেছি, সেগুলিকে আমরা আবার প্রতিস্থাপন করে দিচ্ছি। সেখানে সেমি পাকা ঘর আমরা তৈরি করে দেওয়া শুরু করেছি এবং উপকারভোগীদের পুনর্বাসনে সক্ষম সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। প্রশিক্ষণের পর চাহিদা অনুসারে পেশাভিত্তিক খাতে বিভিন্ন সংস্থান নিয়মিত কাজের অংশ হিসেবে ঋণ প্রদান করে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ ও ঋণ প্রদানের ক্ষেত্রে প্রকল্পের সম্পাদিত কাজের সাথে অন্যান্য দপ্তর সংস্থা মাঠ পর্যায়ে নিয়মিত কাজের অধিকতর সমন্বয় করে অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম গ্রহণ করা হবে এবং আশ্রয়ের উপকারভোগীদের নিবিড় প্রশিক্ষণ মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে আমি আমার কার্যালয়কে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি, যাতে এই উপকারভোগী ডাটাবেস থেকে তথ্য নিয়ে পেশাভিত্তিক প্রশিক্ষণ এটা সুনির্দিষ্ট করার জন্য ওই কুইক উইন নামে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটা সারা দেশে আমরা বাস্তবায়ন করব, সেদিকে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশে নদী ভাঙনের কবলে মানুষ পড়ে, কাজে এই প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, এতে যারাই ভূমিহীন হয়ে যাবে তাদেরকে আমরা এই আশ্রয়নের মাধ্যমে আশ্রয় দেব, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেব এবং এটা চলমান থাকবে, সেটাই আমরা চাই। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন। যখন এই আশ্রয় প্রকল্প মানুষের হাতে তুলে দেওয়া হয়, তাদের সেই চোখের পানি আর মুখের হাসি, শুধু আমার মনে হয় যদি আমার বাবা দেখে যেতে পারতেন। এই গরিব মানুষগুলি, তাদের তো একটা জীবন জীবিকার ব্যবস্থা আমরা করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমার তো হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমার একটাই লক্ষ্য, এই বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে এই দেশকে আরো উন্নত করে দেওয়া, সেটাই আমি করতে চাই। এই যে অসহায় মানুষগুলি যখন কথা বলে আর তাদের কথাগুলি যখন শুনি, তখন এটাই মনে হয় যে এটাই তো আমার বাবা চেয়েছিলেন, এটাই তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এখন বাকি যতটুকু আছে যারা এখনো, তাদের আমরা বাকি ঘর করে দেব। আর ভবিষ্যতের জন্য নদী ভাঙন বা এই ধরনের কোনো দুর্বিপাকে কেউ যদি ঘর বাড়ি হারায়, তাদেরও পুনর্বাসন করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আর সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনেও আমাদের এই কাজ আমরা অব্যাহত রাখব। আর এই ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চাই। মাননীয় স্পিকার, আমি দেখেছি আমাদের যারা সরকারি কর্মকর্তাদের অনেকে অনেক দোষ দেয়, কিন্তু আশ্রম প্রকল্পের সময় যারা একেবারে তরুণ কাজে গেছে, তাদের ভিতরে যে আন্তরিকতা, তাদের যে কাজ করার যে আগ্রহ, সেটা সত্যি আমাকে আশার আলো দেখায় যে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের সম্পূর্ণ যারা নিবেদিত প্রাণ কর্মী তো দরকার, এই ধরনের অফিসার তো আমাদের দরকার। কিন্তু সেটা আমি দেখেছি এই কাজটা করার সময় তাদের সেই আন্তরিকতা, সকল জনে মন প্রাণ ঢেলে দিয়ে এই কাজগুলি করেছে। আর এই যে ওখানে একটা মানুষের মুখের হাসি, এটা সকলের ভিতরেই কিন্তু তাদের হৃদয়ে একটা অনুভূতি অনুরণিত হয়েছে। মাননীয় স্পিকার, কবি সুকান্তের ভাষায় আমি বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।
মাননীয় স্পিকার, আমাদের বাজেট সেশন শেষ হচ্ছে আজকে। কাজে এই সেশনটা পরিচালনায় যারা দিনরাত পরিশ্রম করেছেন, আমাদের এটা একটা রেওয়াজ যে সচিবালয়ের সকল কর্মচারী, সাংবাদিক কর্মচারীবৃন্দ, অধিবেশনকালীন দৈনিক ভিত্তিক বার্তাবাহকগণ, বিটিভি ও বাংলাদেশ বেতারের সংসদে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট যারাই আমাদের এই এবং আমাদের সংসদ সচিবালয়ের যারা কর্মকর্তাগণ দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যে বেশ কয়েকটি রিপোর্ট উপস্থাপন হয়েছে। কাজে যারা এটা আমাদের যেহেতু অর্থ বিল পাশও হয়েছে, সে নতুন বাজেট আমরা দিলাম, নতুনভাবে যাত্রা শুরু করব। কাজে এই সেশনটা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বোধহয় বিরোধী দলের নেতাও সেটা চেয়েছেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভা মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যকে। আমি মাননীয় বিরোধী দলের নেতা, বিরোধী দলের উপনেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ কর্মচারীবৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। আরও ধন্যবাদ জানাই ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যমের কর্মকর্তা, সাংবাদিক, কর্মচারীবৃন্দ সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমাদের এই নবযাত্রায় আরও সাফল্য আসুক, বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে, বাংলাদেশের মানুষ আরো উন্নত সুন্দর জীবন পাবে, বাংলাদেশ হবে 2041 সালের স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেই প্রত্যয় নিয়েই মাননীয় স্পিকার দীর্ঘ সময় আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের সকল কর্মচারীকে সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে 7 দিন পরে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে সমাপনী বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমরা এখন সর্বকাজের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 26শে জুন 1972 তারিখে আজিমপুর বালিকা বিদ্যালয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রদত্ত ভাষণটি শুনব। সূত্র বাংলাদেশ বেতার, সময় 13:52। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, আমার বোনেরা, বাইরের কথা নাই বা বললাম, আমার ছোট ছোট মেয়েরা, বাইরের কথা বললাম না, এর জন্য ওরা সবসময় আমাকে চারিদিকে ঘিরে থাকে, মুখে মুখে বলে যে সকলের সমান অধিকার, কিন্তু ছাড়তে চায় না অধিকার চলবে। আমি আপনাদের সঙ্গে মেজবার সুযোগ পেয়ে এবং আপনাদের কাছে আসতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। আর আপনারা যে আমাকে সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে সংগঠন করেছেন, সত্য কথা
আমাদের দেশে এইরকম সংগঠনের বিশেষ প্রয়োজন রয়েছে এবং আপনারা একে ভালো করে প্রতিষ্ঠিত করুন। সমস্ত বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মহকুমা, জেলা পর্যন্ত আপনারা গড়ে তুলুন। আমি আপনাদের এইটুকু শুধু বলতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন আমি কাউকে কোনো রকমের ওয়াদা করি না, কারণ ওয়াদা করার মতো শক্তি আমার নাই। এইটুকু বলতে পারি, আমার দিক দিয়ে যতটুকু প্রয়োজন আপনারা সকল রকমের সাহায্য এবং সহানুভূতি পাবেন। আমি আমার ছোট বন্ধুদের প্যারেড থেকে সত্যি খুব সন্তুষ্ট হয়েছি। আমি আশা করি ভবিষ্যৎ বংশধর, স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ বংশধর ছেলে ও মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলবে, যাতে দুনিয়ার সভ্য জগতে বাংলাদেশের স্থান হয়। অন্ধ সংস্কারে আমাদের জাতের একটা অর্ধেক অংশকে আমরা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। আমরা ধর্মের নামে মিথ্যা কথা বলে আমার মা বোনদের আমরা দাসী করে রেখেছিলাম। আপনারা নিশ্চিন্ত বিশ্বাস রাখতে পারেন, এই স্বাধীন বাংলাদেশের ভাই বোন বোনেদের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আছে। আপনাদের এগিয়ে আসতে হবে। ছোট বোনেরা লেখাপড়া শেখো। যদিও আজকে প্রথম স্বাধীনতা দিবস, সত্য কথা বলতে কি আমি প্রাণ খুলে হাসতে পারি নাই। কি করে হাসবো বলুন? স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতাও দরকার। বাংলার মানুষ আজ দুঃখী। লক্ষ লক্ষ মা বোন আজ অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। পাকিস্তানের দস্যু বাহিনীরা ইসলামে তথা ইসলামের নামে যে প্রচুর মতো অত্যাচার আমার বাংলার বুকে করেছে, দুনিয়ার ইতিহাসে তার তুলনা নাই। আজ আমার 2 লক্ষ বোন নির্যাতিত। আজ আমার 30 লক্ষ লোক মৃত্যু শহীদ হয়েছে। আজ আমার 3 কোটি লোকের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার গুদামের চাল ছিল না, আমার ব্যাংকে টাকা ছিল না, আমার বৈদেশিক মুদ্রা লুট করে নিয়ে গেছে, যাওয়ার বেলা সর্বস্ব ধ্বংস করে চলে গেছে। ধ্বংস স্তূপের উপরে এই বাংলাদেশে গড়ার প্রতিজ্ঞা নিয়ে আমরা অগ্রসর হয়েছি। আমি আমার বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। জনসাধারণ আজ কষ্ট পাচ্ছে, তারা বোঝে যে এই সরকারের হাতে কিছু নাই। ভিক্ষার ঝুলি নিয়ে দুয়ারে দুয়ারে আমাকে ঘুরতে হচ্ছে। আপনারা জানেন স্বাধীনতা আমার বৃথা হয়ে যাবে, ত্যাগ আমাদের বৃথা হয়ে যাবে, শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে যদি 7 কোটি মানুষ প্রাণ ভরে না হাসে আর 7 কোটি মানুষদের পেট ভরে ভাত না খায়। এ বাংলাকে শোষণহীন সমাজ হিসাবে গড়তে হবে। ভাইদের সঙ্গে সঙ্গে আমাদের বোনদের এগিয়ে আসতে হবে সেই সংগ্রামের জন্য, জাতি গঠনের সংগ্রামে। কি করে আমি বিশ্বাস করেন, আপনাদের কাছে কি বলবো আমি, আজ বোধহয় 2.5 মাস হলো আমি জেলে থেকে বের হয়ে আপনাদের কাছে এসেছি। কি এসে পেয়েছিলাম আমি আপনাদের কাছে কিছুই বলতে পারবো না।
কত কঙ্কাল, কত আর্তনাদ, কত যে হাহাকার, কবে যে এদের মুখে হাসি ফোটাতে পারবো আমি জানি না। শুধু এইটুকু জানি, বাংলার মানুষের ভালোবাসা যেন আমার জীবনের পাথেও থাকে, সেই আশীর্বাদ এবং আপনারা আমাকে করেন। আমি যদি বুঝতে পারি যে বাংলার মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছে, সেই ভালোবাসার থেকে এতটুকু দূরে আমি সরে যাই, আপনারা বিশ্বাস রাখতে পারেন সেদিন আপনাদের প্রধানমন্ত্রী আমি থাকবো না। প্রধানমন্ত্রীত্বের জন্য আমি এই স্বাধীনতা সংগ্রাম করি নাই। আপনারা অনেকেই জানেন প্রধানমন্ত্রী আমি হতে পারতাম অনেকবার। আমি চেয়েছিলাম সুখী, সমৃদ্ধশালী, শোষণহীন বাংলাদেশ। আপনারা আমার দেশের ভাইয়েরা যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের রক্তের কথা মনে করে, দুঃখী মানুষের কথা মনে করে আমার বোনেরা আপনারা এগিয়ে চলেন, দেশকে নতুন করে গড়ে তুলি, দেশের মানুষ আবার হাসুক, দেশের মানুষ আবার শান্তি পাক, দেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, দেশের মানুষ সুখী স্বচ্ছন্দে বাস করুক। এখনো দুষ্কৃতিকারীরা ঘুরে বেড়াচ্ছে। আমার পুলিশের শতকরা 60 জন পুলিশকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ রাইফেলের শতকরা 56 জনকে গুলি করে হত্যা করেছে। সামরিক বাহিনীর জওয়ানদের গুলি করে হত্যা করেছে। আমার ছাত্রদের গুলি করে হত্যা করেছে। আমার কৃষকদের গুলি করে হত্যা করেছে। আমার ছোট ছোট বোনদের, দুধের বাচ্চাদের গুলি করে হত্যা করেছে। এত বড় পশু দুনিয়ার কোথাও দেখা যায় নাই যে কাজ করে গেছে। আমারে এর মধ্যে পেপারে দেখলাম টিকা খান বলেন যে আমি মাত্র 30,000 লোক মেরেছি। টিকা খান, আমি যদি তোমার দেশের মা বোনদের 30,000কে মারতাম, তোমার মনে কেমন লাগতো? পশুত্বের একটা সীমা থাকা দরকার, বেহায়াপনার একটা সীমা থাকা দরকার। এত বড় বেহায়া মানুষ কি করে হয় আমি জানি না। মাত্র আমি 30,000 লোক মেরেছি। তুমি পশ্চিম পাকিস্তানে আছো বলে তোমার রক্ষা পেয়েছ। বাংলার বুকে থাকলে তুমি কোনদিন ফিরে যেতে পারতা না। যুদ্ধের সময় তোমার পশ্চিম পাকিস্তানের মুসলমান নামধারী সৈনিকরা আমার বোনদের ধরে নিয়ে বাংকারে রেখেছে। হাজার হাজার মহিলাদের আমরা উদ্ধার করেছি। কত বড় পশু তোমার লোক। তোমরা মানুষ, তোমরা মানুষের বাইরে, তোমরা অসভ্য। তোমাদের গালি দেবার ভাষা বাংলা ভাষায় নাই, উর্দু ভাষায় থাকতে পারে। তাই আমার ছোট বোনেরা, আমার মেয়েরা, আপনারা নিশ্চয়ই আমি বিশ্বাস করি কাজ করে যাবেন। ঘরের একটা আধা অংশ যদি জোর করে, আমি দেখেছি আমার জীবনে যে নারী তার স্বামীকে এগিয়ে দেয় নাই, সে স্বামী জীবনে বড় হতে পারে নাই। যে নারী আপনারা এমন ভাবে গড়ে উঠুন যে আপনারা এমন মা হবেন, এমন বোন হবেন যা আপনাদের আদর, আপনাদের ভালোবাসা, আপনাদের মনের যে সচেতনতা, তাই দিয়ে ভবিষ্যৎ বংশকে গড়ে তুলবেন। আমি জীবনে অনেক দেখেছি, আমার জীবনেও আমি দেখেছি যে গুলির সামনে আমি এগিয়ে গেলেও কোনদিন আমার স্ত্রী আমাকে বাধা দেয় নাই। এমন আমি দেখেছি যে অনেকবার আমার জীবনের 10-11 বছর আমি জেল খেটেছি, জীবনে কোনদিন মুখ কালা আমার উপরে প্রতিবাদ করে নাই। তাহলে জীবনে অনেক বাধা আমার আসত। এমন সময় আমি দেখেছি যে আমি যখন জেলে করে গেছি, আমি এখন আর পয়সাও দিয়ে যেতে পারি না আমার ছেলে মেয়ের কাছে। আমার সংগ্রামে তার দান যথেষ্ট রয়েছে।
পুরুষের নাম ইতিহাসের লেখা হয়, মহিলার নাম বেশি ইতিহাসের লেখা হয় না। সেই জন্য আজকে আপনাদের কাছে একটু ব্যক্তিগত কথা বললাম, যাতে পুরুষ ভাইরা আমার যখন কোন রকমের সংগ্রাম করে নেতা হন বা দেশের কর্ণধার হন, তাদের মনে রাখা উচিত তাদের মহিলাদের যথেষ্ট দান রয়েছে এবং তাদের স্থান দিতে হবে। সেই জন্যই আজ আপনাদের আন্তরিক ধন্যবাদ দিয়ে আপনাদের সুযোগ আমাকে দিয়েছেন। এই প্রথম স্বাধীনতা দিবসে আপনাদের সবকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নেবার আগে বলে যাই যে আপনারা জানেন যে স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করা তেমনি কষ্টকর। অনেক শত্রুরা খেলছে, কিন্তু আমি বাংলার মানুষকে জানি আর বাংলার মানুষকে আমি ভালোবাসি, বাংলার মানুষও আমাকে ভালোবাসে। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলার স্বাধীনতা হরণ করার শক্তি তাদের নাই, ইনশাআল্লাহ আমরা নিশ্চিন্ত থাকতে পারি। যে মন প্রাণ দিয়ে আপনারা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে গিয়েছিলেন, সেই মন প্রাণ নিয়ে এই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী এবং শোষণহীন সমাজ গঠন করার জন্য আপনি এগিয়ে যান, এই কথা বলি আমি বিদায় নিচ্ছি। আপনাদের সংস্থাকে আমার ব্যক্তিগত পক্ষের থেকে আমি বলতে পারি, যতটুকু প্রয়োজন সব সাহায্য করতে চেষ্টা করবেন। কিন্তু আপনারা মনে রাখবেন বাক্স কিন্তু আমার খালি, তার মধ্য থেকে যতটুকু পাওয়া যায় তাই করা যাবে। আবার ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। মাননীয় সদস্যবৃন্দ, আমরা এতক্ষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 1972 সালে আজিমপুর বালিকা বিদ্যালয়ের মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রদত্ত ভাষণটি শুনলাম। মাননীয় সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, বাজেট অধিবেশন 2024 সালের তৃতীয় অধিবেশন কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হতে যাচ্ছে। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির ঘোষণাটি আমি কিছুক্ষণের মধ্যেই পাঠ করে শোনাব। প্রথমেই আমি বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদদের। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সকল 30 লক্ষ মহান শহীদ এবং নির্যাতিত 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একই সাথে স্মরণ করি জাতীয় 4 নেতা সহ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধা সহ সকল শহীদকে। মাননীয় সদস্যবৃন্দ, এবারের অধিবেশনে মোট কার্যদিবস ছিল 19। এই অধিবেশনটি ছিল বাজেট অধিবেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন। এই অধিবেশনে মোট 7টি বিল পাশ করা হয়েছে। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির 71 বিধিতে 105টি নোটিশ পাওয়া গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট 117টি প্রশ্ন পাওয়া যায়, তার মধ্যে তিনি 67টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট 2300টি প্রশ্নের মধ্যে মাননীয় মন্ত্রীগণ 1522টি প্রশ্নের জবাব দেন। বাজেটের উপর 236 জন বক্তা মোট 40 ঘন্টা 47 মিনিট আলোচনা করেন।
মাননীয় সদস্যবৃন্দ, সংসদ অধিবেশন পরিচালনায় আমাকে সহযোগিতা দানের জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি সার্বক্ষণিক আমাকে সংসদ পরিচালনায় সহযোগিতা প্রদান করেছেন। আমি সংসদ উপনেতা, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্যগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাননীয় বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের সকল সদস্য এবং স্বতন্ত্র সকল সংসদ সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সহকর্মী মাননীয় ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দকেও তাদের পরামর্শ ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দকে। আরো ধন্যবাদ জানাই পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে। জাতীয় দৈনিক পত্রিকা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যমের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি জানাই আমার আন্তরিক ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের বিষয়টি গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন ও আন্তরিক শুভকামনা জানিয়ে আমি অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত মহামান্য রাষ্ট্রপতির আদেশটি পাঠ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের চলতি তৃতীয় ২০২৪ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন ১৪৩১ বঙ্গাব্দের ১৯ আষাঢ় মোতাবেক ২০২৪ খ্রিস্টাব্দের ৩রা জুলাই রোজ বুধবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা।